হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আহ, আজকে আমরা হচ্ছে FM 101 এর ভিটামিন যে টপিকটা আছে এই টপিকটা সম্পর্কে পড়বো। আমি হচ্ছে মাঝখানে ফ্যাটের লেকচারটা শুরু করেছিলাম, তো একটা লেকচার নিয়েছি আর কিছু বাকি আছে। তো তোমাদের যেহেতু আর দুইটা ক্লাস বা একটা ক্লাস নিলে ফ্যাটের ওখান থেকে ফ্যাট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষা যেহেতু সামনে খুবই অল্প সময় আছে, তো এই জন্য আমি আহ, আহ, ইয়ে, কি যেন বলেছিলাম যে ভিটামিনটা হচ্ছে একটু আগে শুরু করতে বা এটা আগে শেষ করতে। তো ভিটামিন এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তবে হচ্ছে এখান থেকে কিছু কিছু প্রশ্ন আছে যে তোমার এখান থেকে অনেক বেশি যে প্রশ্ন আসে বিষয়টা এমন না। তোমার হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যতটা ইম্পর্টেন্ট সেটার তুলনায় একটু কম ইম্পর্টেন্ট, তবে এখানে কিছু কিছু স্পেসিফিক কোয়েশ্চেন আছে যেগুলো আবার মানে ওইগুলোর মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ওই প্রশ্নগুলো হচ্ছে প্রতি বছরেই তোমার হচ্ছে রিপিট হয়। ওইগুলা খুবই আমাদের মানে জানতে হবে অবশ্যই, এবং আমাদের বডির যে মেকানিজম আছে সেই মেকানিজমের সাথে এটা অনেকটা কানেক্টেড। এটা ইন ডিটেলসে তুমি যদি না জানো তাহলে এটা বুঝতে পারবে না এটা কিভাবে ফাংশন করে থাকে। তো আজকে আমরা শুরুতেই পড়বো যে ভিটামিন কি এর যে ডেফিনেশনটা সেটা সম্পর্কে পড়বো। তো এখানে দেখো, vitamins are organic compounds required in small quantities for the normal functioning, growth and maintenance of the body। দেখো, ভিটামিন কিন্তু হচ্ছে একটা কি মাইক্রোনিউট্রিয়েন্ট। আমরা আমরা যে নিউট্রিয়েন্ট পড়েছি, আমরা কিন্তু জানি ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট দুই ভাগে বিভক্ত করেছি। আমরা যখন প্রথম দিকে যে টপিকগুলো পড়েছিলাম সেখানে কিন্তু এটা দুই ধরনের ক্লাসিফিকেশন ছিল। তো তার মধ্যে কিন্তু এই ভিটামিনটা কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে। তো ম্যাক্রো নিউট্রিয়েন্টের মধ্যে যে তিনটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই তিনটা আছে, এগুলো কিন্তু মোটামুটি একটা ভালো একটা পোর্শন কিন্তু আমাদের ইনটেক করতে হয়, বা আমাদের বডির কিন্তু এনার্জির জন্য বা অন্যান্য ফাংশনের জন্য কিন্তু প্রয়োজন হয়ে থাকে। কিন্তু এই যে ভিটামিন, এটা কিন্তু এক ধরনের অর্গানিক কম্পাউন্ড, কিন্তু এটা আমাদের বডিতে কিন্তু অল্প পরিমাণে প্রয়োজন। বাট এটার যদি আবার ঘাটতি থাকে তখন কিন্তু সেটার অভাবজনিত বিভিন্ন ধরনের ডিজিজ আমাদের দেখা দেয়। তো এটা আবার কি ধরনের কাজ করে থাকে, তার ফাংশনগুলা কেমন? দেখো, এটা নর্মাল ফাংশনিং করে থাকে বডিতে, আমাদের গ্রোথের ক্ষেত্রে কাজ করে থাকে, তাছাড়া বিভিন্ন ধরনের মেইনটেনেন্স করে থাকে, নিয়ন্ত্রণের কাজ করে থাকে। দে ডু নট প্রোভাইড এনার্জি, এরা কিন্তু এনার্জি প্রোভাইড করে না লাইক কার্বোহাইড্রেট, প্রোটিন অর ফ্যাটস। এরা এনার্জি তোমার প্রোভাইড করে না, যেমনটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এনার্জি দিয়ে থাকে। বাট এগুলা এগুলো হচ্ছে আমাদের বডির জন্য এসেনশিয়াল ফর ভেরিয়াস বায়োকেমিক্যাল প্রসেস। অলরেডি আমি বলেছি যে এগুলা আমাদের শরীরে এনার্জি দেয় না, কিন্তু আমাদের বিভিন্ন মেকানিজমের জন্য এই ভিটামিনটা কাজে দেবে। তারপরে, সিন্স মোস্ট ভিটামিনস ক্যান নট বি সিনথেসাইজড বাই দ্য হিউম্যান বডি অর আর মেড ইন ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট, দে মাস্ট বি অবটেইন ফ্রম দ্য ফ্যাট। এটা হচ্ছে আমাদের বডিতে হচ্ছে প্রোডাকশন হতে পারে না, ঠিক আছে? মানে অধিকাংশ ভিটামিনসই আমাদের বডিতে সিনথেসিসড হতে পারে না, এটা হচ্ছে আমাদের মানে খাবার থেকে ইনটেক করতে হয়। তো এই জন্য কিন্তু আমরা যে শুধু কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবার খেলেই কিন্তু আমাদের পুরোপুরি আমরা কিন্তু এনার্জিটা কাজে লাগাতে পারবো না। এটার পাশাপাশি কিন্তু আমাদের এই ভিটামিন সমৃদ্ধ খাবারও কিন্তু গ্রহণ করতে হবে। তো এটার জন্য এই যে তোমার শাকসবজি, ফলমূল এগুলো কিন্তু আমাদের ইনটেক করতে হবে, এবং এগুলাতে এই খাবারগুলো এই ভিটামিনটা পাওয়া যায়। তারপরে আসো, এখন এর ক্লাসিফিকেশন আছে। এই ভিটামিনের ক্লাসিফিকেশন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে তোমার দেখো, এটার সলিবিলিটির উপরে ডিপেন্ড করে এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ফ্যাট সলিউবল ভিটামিন, আরেকটা হচ্ছে তোমার ওয়াটার সলিউবল ভিটামিন। এখন দেখো, ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে তোমার কি, দেখো, দিজ ভিটামিনস ডিজলভ ইন ফ্যাট অ্যান্ড আর স্টোরড ইন দ্য বডিজ ফ্যাটি টিস্যুস অ্যান্ড লিভার। এই ফ্যাট সলিউবল ভিটামিনগুলো হচ্ছে আমাদের বডিতে যে ফ্যাট থাকে সেই ফ্যাটের ভিতরে এটা হচ্ছে ডিজলভ থাকে, এবং এটা স্টোরড হয়ে থাকে আমাদের বডিতে। যেমন দেখো, এই যে টিস্যুস অ্যান্ড লিভার, দে আর অ্যাবজর্ব অ্যালং উইথ ডায়েটারি
ফ্যাট। এবং এই ফ্যাট সলিউবল ভিটামিনের উদাহরণ কোনগুলো আছে? এখানে 4টা উদাহরণ আছে, যে 4টা ভিটামিন আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ কে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় রেটিনল। তারপরে হচ্ছে আসো ভিটামিন ডি। ভিটামিন ডি কে বলা হয় ক্যালসিফেরল। এরপরে হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই কে বলে টোকোফেরল। তারপরে ভিটামিন কে, এটাকে ফাইলোকুইনোল অ্যান্ড মেনাকুইনোল বলা হয়। তো এই হচ্ছে তোমার 4 ধরনের ফ্যাট সলিউবল ভিটামিন। আচ্ছা, এখন এই ফ্যাট সলিউবল ভিটামিনের কি ক্যারেক্টার আছে দেখো। স্টোরড ইন দ্য লিভার অ্যান্ড ফ্যাট টিস্যুস, এক্সেস ইনটেক ক্যান লিড টু টক্সিসিটি, হাইপার ভিটামিনোসিস। যে কোনো ভিটামিন মানে ভিটামিন আমাদের বডির জন্য প্রয়োজন, বাট তুমি যদি এক্সেস পরিমাণে এটা ইনটেক করে থাকো তখন কিন্তু এটা আমাদের বডিতে টক্সিসিটি তৈরি করে ফেলবে, এবং তখন কিন্তু এই যে হাইপার ভিটামিনোসিস এই স্টেজে নিয়ে যাবে, তো যেটা আমাদের জন্য কিন্তু হার্মফুল। তারপরে হচ্ছে অ্যাবজর্পশন রিকোয়ার্স বাইল সল্ট, এটা বাইল সল্টে অ্যাবজর্পশন হয়ে থাকে। তারপরে হচ্ছে তোমার ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন আবার কি? দিস ভিটামিনস ডিজলভ ইন ওয়াটার, এটা পানিতে এটা দ্রবীভূত হয়ে থাকে। আর নট স্টোরড ইন দ্য বডি, এটা কিন্তু আমাদের বডিতে স্টোর হয়ে থাকে না। এটা কিন্তু আবার তোমার ফ্যাট সলিউবল ভিটামিনের থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ এই ওয়াটার সলিউবল ভিটামিন, কারণ ওই ভিটামিনগুলো কিন্তু আমাদের বডিতে স্টোর হয়ে থাকতে পারবে, বাট এই ভিটামিনগুলো কিন্তু আমাদের বডিতে স্টোর হয়ে থাকতে পারবে না। শুধুমাত্র এক্সেপ্ট ভিটামিন বি12, শুধুমাত্র বি12 বাদে বাকিরা কিন্তু স্টোরড হয়ে থাকতে পারবে না। দে আর এক্সক্রিটেড ইন ইউরিন, সো রেগুলার ইনটেক ইজ নেসেসারি। এই যে ওয়াটার সলিউবল যে ভিটামিনগুলো, এগুলো হচ্ছে আমাদের প্রতিদিন যে ইউরিনেশন হয় সেই ইউরিনেশন মাধ্যমে আমাদের বডিতে এক্সক্রিট হয়ে যায়। এই জন্য কি করতে হয়, যে আমাদের এটা প্রত্যেক দিন রেগুলারলি এটা ইনটেক করতে হবে এই ওয়াটার সলিউবল ভিটামিনটা। ঠিক আছে, সো এই জন্য আমাদের কিন্তু খাবার ইনটেক করার সময় দেখা যায় যে এই ভিটামিনের এই ক্রাইটেরিয়াগুলো আমাদের কিন্তু ফুলফিল করে এটা মাথায় রেখে করতে হয়। এখানে দেখো তোমার ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে তোমার আছে বি কমপ্লেক্স গ্রুপ, আর এক হচ্ছে ভিটামিন সি। তারপরে এখানে বি কমপ্লেক্সের মধ্যে আবার দেখো, এখানে আমি লিখেছি এগুলার মধ্যে কি কি আছে সেগুলো একবারে লিখেছি। যেমন বি কমপ্লেক্সের মধ্যে তোমার বি ওয়ান কে বলা হয় থায়ামিন। এই নামগুলো তোমরা মনে রাখবা, যে কার কোন ভিটামিন কার কি নাম আছে। বি ওয়ান এর নাম থায়ামিন, বি2 এর নাম রিবোফ্লাভিন, বি3 এর নাম নায়াসিন, আবার এটাকে নিকোটিনিক অ্যাসিডও বলে কেউ কেউ। বি5 এর নাম প্যান্টোথেনিক অ্যাসিড, বি6 এর নাম পাইরিডক্সিন। এরপরে হচ্ছে বি7 এর নাম হচ্ছে বায়োটিন, বি9 হচ্ছে ফলিক অ্যাসিড, বি12 হচ্ছে কোবালামিন। আমি আবার রিপিট করছি, বি1 হচ্ছে থায়ামিন, বি2 রিবোফ্লাভিন, বি3 নায়াসিন অন নিকোটিনিক অ্যাসিড, বি5 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, বি6 হচ্ছে পাইরিডক্সিন, আর বি7 হচ্ছে বায়োটিন, বি9 ফলিক অ্যাসিড, বি12 কোবালামিন। এবং আরও একটা ভিটামিন ওয়াটার সলিউবল ভিটামিন আছে, সেটা হচ্ছে ভিটামিন সি। এই ভিটামিন সি কে আবার অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই ভিটামিন সিটা যেটা আমাদের ইমিউনিটি বুস্টিং বলো বা যে কোনো উন্ড হিলিং এর ক্ষেত্রে বলো, বা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, মানে সব দিক থেকেই তোমার ভিটামিন সিটা খুবই কার্যকরী। এই ভিটামিন সি এর অভাবে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আরও অনেক ধরনের সমস্যা, যে কোনো ডিজিজ সহজেই আমাদের আক্রান্ত করে ফেলতে পারে, আমাদের উইক করে ফেলতে পারে। ঠিক আছে, এই জন্য অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমাদের খেতে হয়। আচ্ছা, এই ওয়াটার সলিউবল ভিটামিনের যে ক্যারেক্টারগুলো আছে সেটা একটু দেখি। নট স্টোর ইন লার্জ অ্যামাউন্ট, সো একই কথা চলে আসছে। টক্সিসিটি ইজ রেয়ার, এটা টক্সিসিটি হয় না, খুবই রেয়ার। কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিনের কিন্তু টক্সিসিটি ছিল। ইজিলি ডিস্ট্রয়েড বাই হিট, লাইট অ্যান্ড কুকিং, এটা সহজেই হচ্ছে তোমার তাপমাত্রা, আলো এবং রান্না করার ক্ষেত্রে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে ওই যে তোমার শাক সবজি রান্না করার ক্ষেত্রে কিন্তু এই যে তোমার ভিটামিন সি টা কিন্তু আমরা রান্না করা খাবার থেকে খুবই কম পেয়ে থাকি। তো ওখানে থেকে তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে যে খাবারটা আছে সেই খাবারটা ইনটেক করলে আমরা সেখান থেকে ভিটামিন সিটা ইনটেক করতে পারি, বা ওয়াটার সলিউবল যে ভিটামিনগুলো আছে সেগুলো ইনটেক করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণে যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার ভিটামিনের ক্লাসিফিকেশন এবং এর ডেফিনেশন। এটা কিন্তু একটা প্রশ্ন যে অনেক সময় আসে যে তোমার হচ্ছে এটা ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন
একসাথে তোমার আসতে পারে 4 নাম্বার বা 3 নাম্বারের জন্য। আবার ইন কোর্সের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় 3 নাম্বারের মধ্যে ব্রড কোশ্চেন দিয়ে দিতে পারে। আর ইন কোর্সে আরেকটা বিষয় হচ্ছে তোমার এই যে বি কমপ্লেক্স গ্রুপের যে নামগুলো আছে এইগুলা তোমার অনেক সময় আছে। অপর নাম কি? এগুলা অনেক সময় অবজেক্টিভ আকারে বা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ আকারে বা ছোট কোয়েশ্চেন আকারেও কিন্তু আসতে পারে। তো এটা ভালো মতো পড়বে এই অপর নামগুলা। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে সেটা দেখি। ডিসক্রাইব দ্য রোল অফ ভিটামিন এ ইন ভিজুয়াল সাইকেল। এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ট্রিপল স্টার দিয়ে রাখো। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ভিজুয়াল সাইকেলের জন্য ভিটামিন এ আসলে কি ভূমিকা পালন করে। ভিজুয়াল সাইকেল হচ্ছে কি কোনো মানে আমাদের দৃষ্টিশক্তির ক্ষেত্রে ভিটামিন এ প্লেস এ ক্রুশিয়াল রোল ইন দ্য ভিজুয়াল সাইকেল হুইচ ইজ essential for vision, especially in dim light. The active form involved in vision is retinal, a derivative of vitamin A. এই ভিটামিন এ এর অ্যাক্টিভ ফর্মই হচ্ছে তোমার কি এই যে রেটিনা। এটা হচ্ছে ভিটামিন এ এরই একটা কি ডেরিভেটিভ ফর্ম। জাস্ট এটা ভিটামিন এ এর কিন্তু আরেকটা নাম আছে কি রেটিনল। অনেক সময় এরকম পরীক্ষা আসতে পারে ডেসক্রাইব দ্য রোল অফ রেটিনল ইন ভিজুয়াল সাইকেল। এখানে ভিটামিন এও থাকতে পারে আবার তোমার রেটিনলও থাকতে পারে। সো তুমি এটা মাথায় রাখবে যেটাই থাকুক না কেন তোমার উত্তর কিন্তু একই হবে। ভিটামিন এ বা রেটিনল যেটাই থাকুক না কেন একই টাইপের হবে। তারপরে আসো এখন স্টেপগুলো আমরা একটু দেখি। ফার্স্ট স্টেপ যেটা আছে ভিটামিন এ আর রেটিনল থেকে প্রথমে হচ্ছে কি রেটিনাল। ইন দ্য আই retinol vitamin A alcohol form is converted to 11-cis retinal, the light sensitive form of vitamin A. এই যে রেটিনল থেকে দেখো কনভার্ট হয়ে 11-cis রেটিনলে তোমার হচ্ছে তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে তোমার ফরমেশন অফ রোডোপ্সিন। এই যে 11-cis রেটিনাল উৎপন্ন হলো, এই যে ফার্স্ট স্টেপে যেটা উৎপন্ন হলো এটার কথা বলা হচ্ছে যে এটা কম্বাইন্স উইথ এ প্রোটিন। এই প্রথম স্টেপের যেই তোমার প্রোডাক্টটা পেলাম 11-cis রেটিনালটা, সেই রেটিনালটা হচ্ছে তোমার আবার একটা প্রোটিনের সাথে কি করে কম্বাইন করে তার নাম হয় কি অফসিন। এই অফসিন ইন দ্য রড সেল অফ দ্য রেটিনা টু ফর্ম রোডোপ্সিন। এই যে এই প্রোটিনটার নামই হচ্ছে তোমার অফসিন। এই অফসিনের সাথে হচ্ছে তোমার এই 11-cis রেটিনালটা কম্বাইন করে এবং কম্বাইন করার ফলে যেই তোমার ইয়েটা উৎপন্ন হয়, যেই কি বলবো প্রোডাক্টটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বলে সেটাকে রোডোপ্সিন। এই রোডোপ্সিনই হচ্ছে তোমার মূলত এই যে অলসো কল্ড ভিজুয়াল পার্পল, এ ফটো পিগমেন্ট নেসেসারি ফর নাইট ভিশন। এইটাই কিন্তু আমাদের যে রাতে দেখতে সাহায্য করে। তারপরে আসলে লাইট অ্যাক্টিভেশন, পরের স্টেপে হচ্ছে তোমার লাইট অ্যাক্টিভেশন করে। ওয়েন লাইট হিটস রোডোপ্সিন, যখন তোমার আলো ওই রোডোপ্সিনের উপরে গিয়ে হিট করে তখন 11-cis retinal is converted to all trans retinal। তখন ওই যে 11-cis retinal ছিল সেটা হচ্ছে তোমার আবার all trans retinal এ কনভার্ট হয়ে যায়, কজিং এ স্ট্রাকচারাল চেঞ্জ ইন রোডোপ্সিন। এই যে স্ট্রাকচারালি চেঞ্জ হয় তখন all trans retinal এ পরিবর্তন হয়। This change triggers a cascade of events that leads to the generation of a nerve impulse transmitted to the brain interpreted as vision। তার পরবর্তীতে কিন্তু দেখা যায় যে আমরা যে কোনো জিনিস আমাদের তখন সেন্সরে তোমার সেন্সিং এর ক্ষেত্রে কাজ করে এবং তখন আমরা হচ্ছে যে কোনো জিনিস দেখতে পাই, আমাদের সেই ব্রেনে সেই সিগন্যালটা নিয়ে যায়। তো এরপরে আসলে যে রিজেনারেশন অফ 11-cis রেটিনাল, যখন তোমার এই যে 11-cis রেটিনাল তোমার এই যে দৃষ্টিশক্তির ক্ষেত্রে কাজ করছে, এটা অল ট্রান্স রেটিনালে রূপান্তর হয়ে তোমার হচ্ছে ভিজুয়ালের ক্ষেত্রে তোমার ফাংশন করলো। এখন এটাকে কিন্তু আবার আরেকটা স্টেপে গিয়ে কিন্তু এটা আবার সেই আগের ফরম্যাটে গিয়ে ফিরতে হবে, রিজেনারেশন অফ 11-cis রেটিনাল। কারণ এটা না উৎপন্ন হলে তো আমাকে আবার পুনরায় আবার দেখতে হবে, না হলে তো ওখানে গিয়েই এই এটা অ্যাক্টিভিটিটা তো আটকে তো যাওয়া যাবে না, এটা তো মানে সবসময় চলতেই থাকতে হবে। এই কারণে আবার কিন্তু এটা আবার চলতে থাকবে, আবার এখান থেকে ওই আবার শুরুর যেই স্টেপটা আছে এই স্টেপটা থেকে আবার শুরু হবে যে 11-cis রেটিনাল, তখন আবার পুনরায় তোমার প্রোটিনের সাথে বাইন্ড করবে এবং প্রোটিন থেকে এখান থেকে হচ্ছে রোডোপ্সিন হবে, তারপরে আবার এভাবে অল ট্রান্স রেটিনালে হবে আর আমাদের এভাবে দেখতে সাহায্য করে থাকে। অল ট্রান্স রেটিনাল ইজ দেন কনভার্টেড ব্যাক টু, যে এখানে আবার একই ওই কথাটাই বলা হয়েছে 11-cis retinal
via a series of enzymatic reaction allowing rhodopsin to be reformed and cycle to continue। তো একই কথা আবার এখানে বলা হয়েছে। এখানে আমরা হচ্ছে একটা স্ট্রাকচার এখানে দেখি, এই স্ট্রাকচারটা দেখলে আরো সহজ হবে। প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি 11 সিস রেটিনল। এই 11 সিস রেটিনল থেকে তৈরি হচ্ছে কি 11 সিস রেটিনেল। সেই 11 সিস রেটিনালটা হচ্ছে তোমার এই যে অপসিন যে প্রোটিনটা, সেই প্রোটিনের সাথে বাইন্ড করছে, বাইন্ড করে তোমার হচ্ছে কি হচ্ছে রোডোপসিন তৈরি হচ্ছে। এই যে রোডোপসিন তৈরি হলো, সেই রোডোপসিন থেকে আবার তৈরি হচ্ছে কি অল ট্রান্স রেটিনাল এবং অপসিন তৈরি হলো, ওই যে প্রোটিনে আবার ব্যাক করলো। আর এখান থেকে হচ্ছে যে নার্ভ এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে কিন্তু যে কোনো জিনিস দেখতে আমাদের সাহায্য করছে। ঠিক আছে, তারপরে অল ট্রান্স রেটিনাল থেকে তৈরি হবে কি অল ট্রান্স রেটিনল। এই যে ফ্রম সার্কুলেশন, এই যে এখান থেকে আবার এখানে চলে আসবে। তারপরে কি হবে, এরপরে হচ্ছে তোমার আবার এই যে 11 সিস এরপরেই তো আমরা দেখতে পাচ্ছি এবং দেখা শেষ হয়ে গেল। আর এই যে এটা থেকে অল ট্রান্স রেটিনল যে কনভার্ট হয়ে অল ট্রান্স রেটিনল হলো, এইটা আবার পুনরায় তোমার হচ্ছে 11 সিস রেটিনলে রূপান্তর হবে, আবার সেই শুরুর স্টেপে ব্যাক করবে। এভাবে মানে পর্যায়ক্রমে চলতেই থাকবে এই প্রসেসটা। এটা হচ্ছে তোমার ভিটামিন এ এর যেই ভূমিকাটা। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় একদম আসার মতো আসবেই। তোমার মেন কোশ্চেনের প্যাটার্নে না পেলেও এটা তোমার টিকাতে থাকবে, যে কোনো একটা জায়গাতে তোমার থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন দেখো, এক্সপ্লেইন রিডিউসিং প্রপার্টি অফ ভিটামিন সি অর অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো ভিটামিন সি এর অপর নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার স্ট্রং রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, মিনিং ইট ক্যান ডোনেট ইলেকট্রনস ইজিলি। এই ভিটামিন সি কে রিডিউসিং এজেন্ট বলা হয় কারণ এটা যে কোনো মানে খুবই সহজেই তোমার হচ্ছে ইলেকট্রন ডোনেট করে ফেলতে পারে। দিস প্রপার্টি ইজ সেন্ট্রাল টু মেনি অফ ইটস বায়োলজিক্যাল ফাংশন। আর এই ফাংশনটা থাকার কারণেই কিন্তু আমরা বিভিন্ন মানে ক্ষতিকর মানে অবস্থা থেকে আমরা কিন্তু মুক্তি পাই। যেমন আমাদের বডিতে কিন্তু নিত্যদিন কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ক্ষতিকর বস্তু আমাদের বডিতে কিন্তু তৈরি হচ্ছে এবং সেই ওই ক্ষতিকর বস্তুগুলাকে কিন্তু নিউট্রালাইজ করার জন্য কিন্তু এই ভিটামিন সি গুলা কিন্তু তখন কাজ করে। তখন কিন্তু সে দেখো ইজিলি ইলেকট্রন ডোনেট করে, সেই ইলেকট্রনকে তোমার একসেপ্ট করে হচ্ছে ওই ফ্রি রেডিক্যালস গুলো, ওই ক্ষতিকর ওই জিনিসগুলা তোমার একসেপ্ট করে সেটা পজিটিভ আর নেগেটিভ একত্রিত হয়ে সেটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। এখন তুমি যদি তোমার বডিতে যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার যদি তুমি না খাও, তাহলে সেখানে কিন্তু তোমার ওই ফ্রি রেডিক্যালসের ইয়েটা কিন্তু বাড়তেই থাকবে। তখন কিন্তু এই যে ভিটামিন সি যে সহজেই তোমার ইলেকট্রন ডোনেট করে সেটাকে নিউট্রালাইজ করলো, ওই জিনিসটা কিন্তু তোমাদের বডিতে হবে না। তখন কিন্তু ওই ক্ষতিকর বস্তুটা থাকতে থাকতে একটা সময় গিয়ে টক্সিসিটি তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে গিয়ে ওদের পাওয়ার বেড়ে যাবে এবং তখন হচ্ছে ইমিউনিটিটা কমতে থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এই জন্যই কিন্তু আমরা যে বলে থাকি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। কেন বলি, কারণ এই কারণেই বলে থাকি যে এই ক্ষতিকর বস্তুগুলাকে সে হচ্ছে তোমার ডিটক্স করে দিতে পারে এই ভিটামিন সি। আচ্ছা, এখন দেখি এখানে এই অল্প কয়েকটা কথার মাধ্যমে কিন্তু আমি মানে সামারি অলরেডি করে ফেলছি। তারপরে এখানে আবার এটা একটু দেখি যে এটা আসলে কিভাবে এটা ফাংশন করে থাকে। দেখো ভিটামিন সি হ্যাজ এ কেমিক্যাল স্ট্রাকচার দ্যাট অ্যালাউস টু ইট টু অল্টারনেট বিটুইন ইজ রিডিউসড ফর্ম ascorbic acid and oxidized form dihydroascorbic acid. ডিউরিং দিস প্রসেস এই যে এটা হচ্ছে অল্টারনেট হয়ে যায়, হ্যাঁ, অ্যাসকর্বিক অ্যাসিড এবং অক্সিডাইজড ফর্ম হচ্ছে ডিহাইড্রো অ্যাসকর্বিক অ্যাসিড। ডিউরিং দিস প্রসেস এই প্রসেসের সময় ইট ডোনেটস ইলেকট্রন অর আদার্স মলিকিউল রিডিউসিং দেম ওয়াইল বিং অক্সিডাইজ ইট সেলফ। অলরেডি কিন্তু একই কথা বলেছি যে যখন প্রয়োজন হয় তখনই কিন্তু সে ইলেকট্রন ডোনেট করে ফেলে অন্যান্য মলিকুলের সাথে, তখন সে রিয়াকশন করে সেই জিনিসটাকে কিন্তু নিউট্রালাইজ করে ফেলে, যে রিডিউসিং দেম রিডিউস করে ফেলে। তারপর বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ রিডিউসিং প্রপার্টি। এই যে রিডিউসিং প্রপার্টি, এই যে সহজে ইলেকট্রন তোমার ডোনেট করে ফেলতেছে, এই প্রপার্টির আসলে কি ভূমিকা থাকতে পারে।
প্রথমে যে ভূমিকা আছে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন। এই যে অলরেডি আমি কিন্তু শুরুতেই ফার্স্টে বলেছি ফ্রি রেডিকালস, এই যে নিউট্রালাইজেস ফ্রি রেডিকালস, এই যে ফ্রি রেডিকালসকে কি করবে, নিউট্রালাইজ করে ফেলবে। অ্যান্ড রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বাই ডোনেটিং ইলেকট্রন, ওই যে ইলেকট্রন ডোনেট করবে তখন সে হচ্ছে রিডিউসড হয়ে যাবে আর ফ্রি রেডিকালসগুলো নিউট্রালাইজ হয়ে যাবে, দাস প্রোটেক্টিং সেলস ফ্রম অক্সিডেটিভ স্ট্রেস। এই যে অক্সিডেটিভ স্ট্রেস থেকে তারপরে আমাদের সেলগুলোকে সে কি করবে, সুরক্ষা দিবে। অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে এই যে ফ্রি রেডিকালসগুলো থাকতে থাকতে আমাদের বডি একটা সময় গিয়ে খুব স্ট্রেসফুল হয়ে যায়, খুব এই যে ইমিউনিটি সিস্টেম কমতে থাকে, সহজেই রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, এরকম একটা অবস্থা, কোনো কিছুই ঠিক থাকে না। এরপরে আসে আবার আয়রন অ্যাবজর্পশন। ওই ভিটামিন সিটাই কিন্তু আবার আয়রন অ্যাবজর্পশনের জন্য কিন্তু কাজ করে। যে দেখো, রিডিউসেস ফেরিক আয়ন টু দ্য মোর অ্যাবজর্বেবল ফেরাস ফর্ম ইন দ্য গার্ড, এনহ্যান্সিং আয়রন অ্যাবজর্পশন। দেখো এখানে তোমার এই ই করবে, কি বলে যে ফেরিক আয়নটাকে হচ্ছে রিডিউস করবে, রিডিউস করে আমাদের বডি, এই যে মনে কর আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো আমরা খাই, এইটা কিন্তু আমাদের ফেরিক, যদি ফেরিক আয়ন থাকে তো এই ফেরিক আয়নটা কিন্তু আমাদের বডিতে কিন্তু সহজে অ্যাবজর্ব হতে পারে না। তো ফেরিক থেকে কিন্তু ফেরাস ফর্মটা হচ্ছে ইজিলি অ্যাবজর্বেবল ইন দ্য গাট, যে গার্টের ক্ষেত্রে হচ্ছে তোমার ফেরাস আয়নটা আমাদের বডিতে সহজে এটা অ্যাবজর্ব করে। এখন এই ফেরিক থেকে ফেরাস উৎপাদন হওয়ার জন্য কিন্তু এই ভিটামিন সিটা কিন্তু কাজ করে। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় যে তোমার আয়রন সমৃদ্ধ খাবারের সাথে কিন্তু অনেক সময় টক জাতীয় জিনিস, লেবু, এগুলা কিন্তু খেয়ে থাকে। তারপরে হচ্ছে বিশেষ করে যে কচু শাক খাওয়ার সময়ও কিন্তু তোমার যে লেবুটা আমাদের খাওয়া উচিত, কারণ ওটা আরো ভালো কাজ করে। বা এই টাইপের আরো অন্যান্য যে খাবারগুলো আছে সেই ক্ষেত্রে আর কি এভাবে মেনটেন করে খেতে হয়। তারপর আসো কোলাজেন সিনথেসিস, অ্যাক্ট অ্যাজ এ কোফ্যাক্টর ইন হাইড্রোক্সিলেশন রিয়াকশন of proline lysine residues during collagen synthesis, keeps iron in the enzyme। তারপরে প্রোলিওল, এখানে একটা বিষয় আছে কোলাজেন সিনথেসিস। আমরা কিন্তু এখন মোটামুটি কিন্তু বিউটি প্রোডাক্টের ক্ষেত্রে মোটামুটি সবাই কিন্তু অনেক বেশি কনসার্ন। কোলাজেনের কোনো একটা প্রোডাক্ট দেখলেই মনে হয় যে হ্যাঁ এটা মাখলে মুখে দিলে আমার স্কিন অনেক সুন্দর হয়ে যাবে, কোলাজেন সিনথেসিস হবে, হ্যান হবে ত্যান হবে, এত কিছু কিন্তু আমরা চিন্তা ভাবনা করি, বা এত কিছু এই যে প্রোডাক্টগুলোর যে রিভিউ দেখি বা এদের যে ডেসক্রিপশন থাকে, যে প্রোডাক্টটা নিলে আপনার বডিতে কোলাজেন সিনথেসিস হবে, বা কোলাজেন নামেরই অনেক ধরনের কিন্তু বিউটি প্রোডাক্ট থাকে আছে। তো আসলে কি এটা হচ্ছে আসলে ওরকম তোমার যে বডির জন্য যে হেলদি বা স্কিনের জন্য হেলদি, এটা কিন্তু না। তোমার আসলে মূল ফাংশন করে কে, মূল ফাংশন করে হচ্ছে তোমার ভিটামিন সি। তোমার উপর থেকে তুমি যতই ঘষো সেটা কিন্তু ভেতরে গিয়ে কাজ করবে না, আরো বরং ওটা তোমার বডির জন্য ওটা উল্টা রিয়াকশন করতে পারে। তো এই জন্য কোলাজেনের ক্ষেত্রে কোলাজেন সিনথেসিস, তোমার স্কিনটাকে যদি হেলদি রাখতে চাও তাহলে তুমি এটা ওটা না করে তুমি ভিটামিন সি সমৃদ্ধ খাবারটা ইনটেক করো, তাহলে কিন্তু তোমার বডিটা এমনিতেই তোমার চলে আসবে, ফ্রেশ হয়ে যাবে, ডিটক্স হয়ে যাবে তোমার বডিটা। তারপরে দেখো এরপরে হচ্ছে রিজেনারেশন অফ আদার অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ তো আমরা জানি যে এটা হচ্ছে ফ্রি রেডিকালসকে নিউট্রালাইজ করে। এখন এটা অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এখানে ভিটামিন তোমার এ আছে, ই আছে, সি তো নিজেই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও এটা ছাড়াও আরও যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলাকেও কিন্তু পুনরায় রিজেনারেট করতে এই ভিটামিন সিটা কিন্তু কাজ করে থাকে। দেখো, হেল্পস রিজেনারেট ভিটামিন ই from its oxidized form, maintaining antioxidant protection. তারপর আসো বায়োসিনথেসিস রিয়াকশন, ইনভলভড ইন দ্য সিনথেসিস অফ নিউরোট্রান্সমিটার্স, যেমন তোমার নর এপিনেফ্রিন অ্যান্ড কার্নিটিন, where it act as a reducing agent। এই রিয়াকশনের ক্ষেত্রেও বায়োসিনথেসিসের ক্ষেত্রে নিউরো ট্রান্সমিটার সিনথেসিসের ক্ষেত্রেও তোমার ভিটামিন সির ভূমিকা রয়েছে। তাহলে ওভারঅল যদি আমরা আবার একটু যদি দেখি যে ভিটামিন সি এর আসলে কি কি ইম্পর্টেন্স আছে। প্রথম যে ইম্পর্টেন্সটা আমরা ফার্স্টে যেটা দেখেছি সেটা হচ্ছে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে। তারপর এটা আয়রন অ্যাবজর্পশনে কাজ করে। এরপরে তোমার কোলাজেন সিনথেসিসের জন্য কাজ করে। তারপরে হচ্ছে তোমার এটা অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রিজেনারেট করতেও হেল্প করবে, এবং এটা তোমার নিউরো ট্রান্সমিটার সিনথেসিসের জন্য কাজ করে থাকে এই ভিটামিন সি। তো আজকে আমরা এই ভিটামিন সি এই পর্যন্তই পড়ব। ভিটামিনের এইটুকুই থাকুক, আমরা পরবর্তী থেকে আবার পড়া শুরু করব। তো
ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে হচ্ছে ইনবক্স করে রাখো বা গ্রুপে মেসেজ দিও। তাহলে আমি হচ্ছে ওভাবে তোমাদের সাথে ইন্টারাকশন করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।